আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডক্টর সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আমরা আজকে কথা বলবো গ্যাস্ট্রাইটিস নিয়ে। গ্যাস্ট্রাইটিস কি, টাইপস অফ গ্যাস্ট্রাইটিস, টাইপসগুলো কীরকম, আর এই রোগের প্রতিকার জন্য করণীয় কী, কোন ধরনের খাবার আমাদের জন্য উপকারী, কোন ধরনের খাবার আমাদের ক্ষতিকর। প্রথম যদি আমরা বলি গ্যাস্ট্রাইটিস কি, একটা চিত্র দেখাই, চিত্র দিয়ে ব্যাখ্যা করলে খুব সহজ হবে। দেখেন এখানে যদি আমরা দেখাই, প্রথমেই আমরা দেখতেছি আমাদের খাদ্য নালী, যেখান থেকে খাদ্য আমরা যাচ্ছে স্টোমাকে প্রবেশ করতেছি, সেটা ইসোফেগাস বলে। এরপর যেটা দেখতেছেন এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের স্টোমাক। তো এই কাছ থেকে যদি দেখাই, দেখেন যে স্টোমাকের ভিতরে এই যে দাগ যে অংশ, এইটাকে বলা হয় লাইনিং। লাইনিংটা হচ্ছে আমাদের এক ধরনের সফট টিস্যু, যেটাকে বলা হয় মিউকোসা। এটার কাজ হচ্ছে যে আমাদের যে স্টোমাক থাকে সেই স্টোমাকে প্রোটেকশন দেওয়া। কেন? এটার ভিতরে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, এনজাইম থাকে এবং মাইক্রো অর্গানিজম থাকে, যেটা স্টোমাকের ভিতর দিয়ে চলে, যেগুলো থাকে, যেটা থেকে স্টোমাককে রক্ষা করে। তাহলে এটা হলো আমাদের যে স্টোমাকের লাইনিং আমরা বলি, যেটা এক ধরনের সফট টিস্যু, যেটাকে বলা হয় মিউকোসা। এই মিউকোসাটা হলো আমাদের স্টোমাককে প্রোটেক্ট করে। তো এখন এই যে দেখেন, এটা লাল লাল সব জায়গায় ভালো, এই যে লাইনিংগুলো খুব সুন্দর। হঠাৎ করে দেখছেন যে এই যে রক্তের মতো যে অংশটা, এইটি হলো ক্ষত, এইটি হলো আলসার, এইটি হচ্ছে আলসার। তো আলসার গ্যাস্ট্রাইটিস জিনিসটা কি? গ্যাস্ট্রাইটিস জিনিসটা হচ্ছে যে আমাদের যে স্টোমাক রয়েছে, এটা যদি কোনো ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন ইন দ্য লাইনিং অফ দ্য স্টোমাক, আমাদের স্টোমাকে যদি ইনফ্লামেশন হয়, সেটাই হচ্ছে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস আমাদের ইনফ্লামেশনের ফলে এই যে লাইনিং অফ দ্য স্টোমাক, এই যে আমরা বললাম লাইনিং, এই স্টোমাকের যদি কোনো ইনফ্লামেশন হয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস। এখন এই গ্যাস্ট্রাইটিসের বিভিন্ন ধরনের টাইপ আছে, আপনারা জানবেন যে আপনার কিছু আছে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, কিছু আছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, আবার কিছু আছে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, আবার কিছু আছে নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। অ্যাকুট গ্যাস্ট্রাইটিস সাধারণত এটা অ্যাকুট হয়, খুব অ্যাগ্রেসিভ, সাডেনলি হয়ে যায়, পেশেন্ট কিছু হঠাৎ করেই এই সিমটমগুলো প্রকাশ পায়। আর ক্রনিক গ্যাস্ট্রাইটিস এটা সাধারণত চিকিৎসাও খুব দ্রুত নিতে হয় এবং অ্যাকুট ট্রিটমেন্ট দেওয়া লাগে, রুগীকে অনেক সময় হসপিটালে ভর্তিও করা লাগে। আর ক্রনিক গ্যাস্ট্রাইটিস এইটা অনেক সময় রুগী টের পায় না, এটা লং টাইম যাবৎ তলে রুগীর ক্ষতি করে ফেলে। এইটাই সবচেয়ে খারাপ, এবং এইটা থেকেই ভবিষ্যতে রুগীর কি হতে পারে, ইভেন আমাদের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এরপর বলছি আমরা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। ইরোসিভ মানে হলো আমাদের যে গ্যাস্ট্রিক যে রয়েছে, এটার আমরা পেপটিক আলসার হওয়ার পূর্বের যে অবস্থা, সেটাকে বলা হয় ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। এটা এখনও আলসার হয় নাই, সেই পূর্বের যে অবস্থা, এইটা সাধারণত আমাদের যে স্টোমাক রয়েছে, সেইটা স্টোমাকের যে আমাদের বিভিন্ন ধরনের জিনিস থাকে, আপনারা জানেন, অ্যাসিড থাকে, বাইল থাকে, অ্যালকোহল থাকে, ড্রাগ থাকে, বিভিন্ন কারণে এটা হতে পারে। আর তো এই যে আমাদের কয়েকগুলো আমরা টাইপ বললাম গ্যাস্ট্রাইটিস, আমরা এই সবগুলো গ্যাস্ট্রাইটিসই মূলত কিছু সিমটম থাকে রোগীদের। এইসব সিমটম থাকলে আমরা তাকে, তো গ্যাস্ট্রাইটিসটা আবার বিভিন্ন কারণে হতে পারে, সেটা ইনফেকশিয়াসের কারণ হতে পারে, যেটাকে আমরা ইনফেকশিয়াস গ্যাস্ট্রাইটিস বলছি। ড্রাগ ইনডিউসের কারণ হতে পারে, বিভিন্ন ড্রাগের কারণে আমরা গ্যাস্ট্রাইটিস হয়, বিভিন্ন ঔষধের কারণে গ্যাস্ট্রিকে ইনফ্লামেশন হয়। আবার অ্যালকোহল ইনডিউস গ্যাস্ট্রাইটিস বলি, অ্যালকোহল কেউ যদি খায়, মদ খায় বা অ্যালকোহল জাতীয় খাবার খায়, তাহলে কি এটাও আমার গ্যাস্ট্রিকে ইনফ্লামেশন করবে এবং গ্যাস্ট্রাইটিস করবে। কিছু অনেক সময় স্ট্রেস ইনডিউস গ্যাস্ট্রাইটিস আছে। স্ট্রেস অনেক সময় মানুষের সময় চাপে থাকে, বিভিন্ন মানুষ হতাশগ্রস্ত অবস্থা থাকে, সে কারণেও দেখা যায় খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, খাবার দাবার করে না, এখান থেকেও আবার আমার হতে পারে গ্যাস্ট্রাইটিস। অটোইমিউন গ্যাস্ট্রাইটিস আছে, যেটা
অটোইমিউনো অ্যাটাকের কারণে আমাদের হয়। কিছু আছে ইসোনোফিলিক গ্যাস্ট্রাইটিস, ইসোনোফিল দ্বারা হয় আমাদের। তো এই বিভিন্ন আমাদের যে গ্যাস্ট্রাইটিসগুলো রয়েছে তার ভিতরে সবচেয়ে মোর কমন যে গ্যাস্ট্রাইটিসটা আমরা বলি সেটা হলো সবচেয়ে খারাপ, এটা আমরা বলি সেটা ইউনাইটেড স্টেট যারা বিশ্ব যারা ইউএসএ যারা আছে তাদের প্রতি 1000 জন মানুষের 8 জনই এই রোগটা দ্বারা আক্রান্ত হয়, যেটা অ্যাকুট গ্যাস্ট্রাইটিস ইফেক্টের কারণেই আর সাধারণত এটা হয়ে থাকে। এটা সাধারণত খুব শর্ট টাইম হয়, কারণ ওরা হচ্ছে বেশিরভাগই কী করে বিভিন্ন ধরনের অ্যালকোহল গ্রহণ করে, ফলে ওদেরই এইটা কিন্তু সবচেয়ে মোর কমন সাধারণত হয়ে থাকে। তো এটির ভিতরে সবচেয়ে আমরা যেটা ব্যাকটেরিয়াল দ্বারা যদি যেটা হয় সেটা সবচেয়ে কমন একটা ব্যাকটেরিয়া, যেটা আমরা হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি বলি, এই পাইলোরি সংক্ষেপে বলা হয়। এইটা দ্বারা আমাদের সাধারণত হয়ে থাকে। সিমটমগুলো কী থাকে, অনেক সময় এগুলোর খুব কমন সিমটমগুলো যদি থাকে সেটা হলো, এক নম্বর রুগী বলে যে আমার খাবার খাইতে পারি না, লস অফ অ্যাপিটাইট, আমরা খাবার খাইতে পারি না। তারপর হচ্ছে আমার হলো স্টোমাকের পেইন, বা অ্যাবডোমিনাল পেইন আমরা বলি, এটা হতে পারে। অনেক সময় বলে পেট মোচড়ে ব্যথা, সেটা কারণে ব্লোটিং আমরা সে কারণে হতে পারে। নাউসিয়া ভমিটিং সে কারণে হতে পারে। অনেক সময় বমি হয় অথবা বমি ভাব থাকে, এরকম অবস্থা। এইগুলো সাধারণত হয়ে থাকে। এইগুলোর সাথে অনেক সময় কিছু সিমটমগুলো পায়, যেমন অনেক সময় দেখা যায় রুগী বলে যে আমার কালো বাথরুম হয়, এরকম অনেক সময় অথবা বমি হয়, বমির সাথে রক্ত যেতে পারে, এরকম অনেক ধরনের সাইন সিমটম শোধন থাকে। তবে সবচেয়ে মোর কমন যেটা সিমটম ভিতরে রয়েছে সেটা হলো যে বুক ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, অনেক সময় খাবার খাইতে পারে না। রুগী মোস্ট কমন যে সিমটমটা বলবে যে স্যার আমি খাবার খাইতে পারি না, খাবার রুচি কমে গেছে, এইগুলো সিমটমগুলো মোর কমনলি সাধারণত রুগীগুলো আমরা বলে থাকে। তো এখন এই যদি এটা ইনফেকশনের দ্বারা যদি হয়, আমরা রুগীর আমরা সাধারণত কিছু টেস্ট দিই, এটা রুগীর টেস্ট দিই, তার ভিতরে মোর কমনলি যে টেস্টগুলো দেওয়া হয় এই টেস্টগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে ওনার এটা কি ইনফেকশিয়াস হয়েছে কি না, অথবা এটা কোনো অর্গানিজম হয়েছে কি না। পেশেন্ট হিস্ট্রি নেই, অনেক সময় অনেক ধরনের রুগী ব্যথার ওষুধ খায়, অনেক দিন যাবত ব্যথার ওষুধ সেবন করে। তো এইগুলোর দ্বারাও কিন্তু আপনার ড্রাগ ইনডিউস গ্যাস্ট্রাইটিস হতে পারে। তো এই ধরনের ব্যথার ওষুধ লং টাইম যাদের খাওয়া উচিত না। ব্যথার ওষুধ যদি খাইতে হয় অবশ্যই ভরা পেটে খাইতে হবে, ডাক্তারের পরামর্শ খাইতে হবে, এবং আমার ব্যথার ওষুধের সাথে অ্যান্টি আলসারের যে ড্রাগগুলো রয়েছে সেই সমস্ত ড্রাগগুলো অবশ্যই খাইতে হবে। যদি ইনফেকশিয়াসের কারণে হয়ে থাকে তাহলে আমরা এটা অ্যাগেনস্টে আমরা ওষুধ দিই। সাধারণত এটা ব্যাকটেরিয়াল যদি হয়ে থাকে, ব্যাকটেরিয়া দ্বারা যদি হয়, ব্যাকটেরিয়াল কারণে অথবা ভাইরাল কারণে যদি হয় তাহলে ভাইরালের ওষুধ দিই। সাধারণত মোর কমন যেটা আমরা বলছি হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি যদি হয় তার অ্যাগেনস্টে ট্রিপল থেরাপি আমরা সাধারণত দিয়ে থাকি। আর অনেক সময় অনেক রুগী বলে যে ট্রিপল থেরাপি খাওয়ার পরও আমার রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ, আসলে ট্রিপল থেরাপি একটা নির্দিষ্ট কোর্স রয়েছে, সেটা কোর্স করার পরেও আপনার যদি এটা ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে তাহলে কিন্তু সহজ ভালো হবে না। অ্যাকুট গ্যাস্ট্রাইটিস দেখা যায় হসপিটালে ভর্তি হলে কয়েকদিনেই রুগী দেখা যায় ইমপ্রুভ হয়ে যায়, রুগী সুস্থ হয়ে বাসায় ফেরে। কিন্তু এটা যদি ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয় তাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক রুগী হতাশ হয়ে যায় যে না আমার রোগ তো ভালো হচ্ছে না, পরে সালে কি সে বিভিন্ন ধরনের ডাক্তার কাছে যায়, ডাক্তার চেঞ্জ করে। আর ডাক্তার কাছে গেলেই তো সাধারণত ডাক্তার কী করবে, তার রোগ ধরার জন্য অনেকে অনেক সময় রিপোর্ট নিয়ে যায় না, তখন আবার টেস্ট দেয়, আবার তার টাকা নষ্ট হয়। বেটার হলো বারবার ডাক্তার না চেঞ্জ করে এক জায়গায় যদি আপনি থাকেন আর ঠিকমতো ঔষধ সেবন করেন, এটা সময় লাগবে। কোনো রুগী বিভিন্ন আপনারা বলা আছে বিভিন্ন গাইডলাইনে যে এটা ভালো হইতে 1 মাস 2 মাস ইভেন 1 বছর পর্যন্ত লাগতে পারে। এইটা ডিপেন্ড করে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের জন্য সাধারণত অনেক দিন, ইভেন এই গ্যাস্ট্রাইটিস থেকে আমার আনট্রিটেড অবস্থা থাকলে আমার কি হয়ে যেতে পারে, এটা ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই কী করতে হবে, সচেতন হতে হবে। সচেতন হওয়ার কোনো বিকল্প নাই। সচেতন যদি না হয় তাহলে কিন্তু আমাদের অনেক আনট্রিট অবস্থা যদি থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আমরা সাধারণত যে টেস্টগুলো করি তার ভিতরে মোর কমন হল তো ব্লাড টেস্ট আমরা করি, স্টুল টেস্ট করি, আর এইচ পাইলোরি ব্রেথ টেস্ট নামের একটা টেস্ট রয়েছে, সেই টেস্টটাও আমরা করি। ট্রিটমেন্টের জন্য আমরা যেটা করি, সর্বপ্রথম কী কারণে আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে সেই কারণটা ইভ্যালুয়েশন করতে হবে। অনেক রোগী রয়েছে যে এটা হলো ওই যে বললাম যে ব্যথার ওষুধ অনেক দিন খায়, ব্যথার ওষুধের সাথে ঠিকমতো তার প্রপারলি
অ্যান্টি আলসারেন্ট খায় না, তো তাদেরকে যেটা করতে হবে, প্রপারলি ঔষধ সেবন করতে হবে। অযথা বিভিন্ন ধরনের পেন কিলার জাতীয় ঔষধ অ্যাভয়েড করতে হবে। না খেয়ে ডাক্তারের পরামর্শে নির্দিষ্ট ঔষধ খাইতে হবে। অনেক সময় অনেক ধরনের পেন কিলার খাওয়া হয়, ইঞ্জেকশন আকারে নেওয়া হয়, এগুলোও কিন্তু আমার লং টাইম নিলে আমার ক্ষতি হবে। অনেক ধরনের অ্যালকোহল খায়, তাহলে অ্যালকোহল বাদ দিতে হবে। পেন কিলার খেলে পেন কিলার বাদ দিতে হবে। তাহলে আমরা অনেক সময় বলেন যে আমরা তাহলে ব্যথা ওষুধ কমাবো কীভাবে? বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, আধুনিক চিকিৎসা রয়েছে ব্যথা কমানোর, সেই ধরনের আধুনিক চিকিৎসা নিতে হবে। আমরা বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ না খেয়ে আমরা বিভিন্ন ধরনের তার ব্যথা কী কারণ হয়েছে সেই কারণ ইভ্যালুয়েশন করি, সে অনুযায়ী চিকিৎসা দিলে সাধারণত তার ব্যথা পেন কিলার ছাড়াই তার আল্লাহর মতে ভালো হয়ে যায়, তখন আর তার পেন কিলার লাগে না। আবার অনেক সময় দেখা যায় পেন কিলার না দিয়ে পেন কিলার আমরা পরিবর্তে সেক্ষেত্রে আমরা বিভিন্ন আধুনিক চিকিৎসাগুলো রয়েছে, আমরা সেই ধরনের স্টিম সেলের মাধ্যমে আমরা চিকিৎসা করি, সেটা করলেও রোগীর পেন কিলার নেওয়া লাগে না। তো আমরা যেগুলো করব, আমরা সাথে অ্যান্টিবায়োটিক ড্রাগ আমরা অনেক সময় রোগীকে দিয়ে থাকি। আমরা অ্যান্টিবায়োটিক যদি এটা ইনফেকশন ব্যাকটেরিয়াল কারণে যদি হয়, অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি। এরপর হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক তার কোর্স কমপ্লিট করার পর আমাকে অবশ্যই লং টাইম যাবৎ আমরা তাকে অ্যান্টি আলসারেন্ট তাকে দিতে হবে। তাকে খাবার সময় মতো খাইতে হবে, এটা খুব জরুরি যে টাইমলি খাবার গ্রহণ করা। অনেক রোগী আছে যারা সময় মতো খাবার খায় না, খাবার যদি সময় মতো না খায় তাহলেও কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস হতে পারে। এটা অত্যন্ত জরুরি, সময় মতো খাইতে হবে। কারণ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড, যেটা আমাদের খাবার ডাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিন্তু সেলফ স্টোমাককেও সে অ্যাটাক করে বসে যদি, কারণ স্টোমাক এর কাজ হচ্ছে খাবার হজম করা, খাবার ডাইজেশন করা। যদি একসময় যখন কিছুই পায় না তখন সে কি সেলফ স্টোমাককে সে অ্যাটাক করে বসে। তো আমাকে খাবার খেতে হবে, নির্দিষ্ট সময় পর খাবার খেতে হবে। আমি যদি অনেকক্ষণ না খাই তাহলে কিন্তু এখান থেকে আমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটা কিন্তু পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী অ্যাসিড, এইটাও কিন্তু আমার ইরোশন করবে, ভাব সৃষ্টি করবে, এবং এটাই কিন্তু আলসার স্টোমাকের জন্য। সুতরাং অনেকক্ষণ না খাইয়া থাকা ঠিক নয়, নির্দিষ্ট সময় খাবার খেতে হবে। গ্যাস্ট্রিক যদি আপনার আক্রান্ত হয়ে যান, আমরা দুধ জাতীয় খাবার খাওয়ার নিষেধ করি। এই কারণেই নিষেধ করি কারণ এটা আপনার আবার ক্ষতি হবে। ডাল জাতীয় খাবার আপনি অ্যাভয়েড করে চলবেন, অত্যাধিক ঝলসানো খাবার অ্যাভয়েড করে চলবেন। আবার যে সমস্ত খাবার অত্যন্ত জরুরি, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো 1 নম্বর যে সমস্ত খাবার আমাদের জন্য করি, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। অনেকে বলে প্রোটিন জাতীয় খাবার কীভাবে খাবো? হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার আপনি খাবেন, সেটা অবশ্যই নির্দিষ্ট ওয়েতে খাবেন। দেখা যায় আমি ডিম ফ্রাই করে খাচ্ছি, ডিম পোস্ট করে খাচ্ছি, এইটা খাওয়া যাবে না। ডিমটা আপনি সেদ্ধ করে খান, ডিমটা আপনি সেদ্ধ করে খাইতে পারবেন, এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার ডিমটা যদি আপনি এইভাবে খান, সেদ্ধ করে খান, তাহলে কিন্তু এটা আপনার জন্য উপকারী ভূমিকা পালন করবে। কিন্তু ডিমটা যদি আমি ফ্রাই করে খাই, তাইলে কিন্তু এটা আমার জন্য অবশ্যই ক্ষতিকর। তারপর আমরা বিভিন্ন ধরনের ওই যে নাট পাই, যেমন নাট যেটা বলে যে বাদাম, এই ভিতরে রয়েছে যেটা বাদাম, কাঠবাদাম নামে পরিচিত, এটা আমাদের জন্য গ্যাস্ট্রিক রোগীদের জন্য ভালো। তারপরে রয়েছে আমাদের সবুজ শাকসবজি, এবার বলা হয় ডিপ গ্রিন, অনেক সবুজ শাকসবজি আমাদের খাবো। যেমন আমরা বলি 1 নম্বর হচ্ছে পালং শাক, অত্যন্ত জরুরি আমাদের রোগীদের জন্য। তারপরে আমাদের রয়েছে ডাঁটা শাক, এরকম গাঢ় সবুজ জাতীয় শাক সবজি আমাদের রোগীদের জন্য উপকারী। এই জাতীয় জিনিস খেতে পারেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পানি। অনেক সময় দেখা যায় ভাতও খায় পানিও খায়, এই কাজটা করা যাবে না। খাবারের পূর্বে আপনি 1 গ্লাস পানি খেয়ে নেন, এটা অত্যন্ত জরুরি। আপনি যদি খাবারের পূর্বে পানি খান তাহলে কি হবে, আমাদের মিউকাস মেমব্রেন বেশি সিক্রেশন হবে। মিউকাস মেমব্রেন যদি বেশি সিক্রেশন হয় তাহলে আমাদের কি খাবারটা পিছলা হবে, খাবার গলগঠন করতে বা গিলতে সাহায্য করবে, এবং আমার খাবার ডাইজেশনও করতেও সাহায্য করবে। কিন্তু আমি যদি ভাত খাই তখন পানি খাই, তাহলে কিন্তু এটা আমার জন্য শক্তিশালী একটা অ্যাসিড তৈরি করে দেবে, তখন আমাদের জন্য আরও ক্ষতি। ভাত খাওয়ার পূর্বে অবশ্যই পানি খাবেন, ভাত খাওয়ার মাঝখানে গলায় না বাজলে খাবেন না, ভাত খাওয়ার সাথে কোনো পানি খাবেন না। একেবারে 1 ঘন্টা বা মিনিমাম 45 মিনিট পর পানি খাবেন, 45 মিনিট বা 1 ঘন্টা পর পানি খাবেন। এই নিয়ম যদি মানতে পারেন তাহলে আপনার গ্যাস্ট্রাইটিস ইনশাআল্লাহ অনেক অংশেই ভালো হয়ে যাবে।
এগুলো আপনার করা উচিত। দুধ জাতীয় জিনিস অ্যাভয়েড করা, ডাল অ্যাভয়েড করা, পচা বাসি খাবার অ্যাভয়েড করা, এইগুলো যদি মেনটেন করা যায় তাহলে খুব সহজেই কিন্তু ঔষধ, আর যদি নিয়ম মাফিক ঔষধ সেবন করা যায়, বিশেষ করে আমরা কিছু এলটি আনসারেন্ট ড্রাগ আমরা প্রেসক্রিপশন করি, সেই ড্রাগগুলো নির্দিষ্ট টাইম মতো খাওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন সিরাপ আমরা প্রেসক্রিপশন করি, এই সিরাপগুলো খাওয়া, তারপরে অ্যান্টিএমিটিক ড্রাগগুলো নেওয়া, এগুলি যদি খাওয়া যায়। অনেক সময় রুগী বলে যে ভালো হই না কেন, এটা ভালো হইতে সময় লাগবে ভাই, তাড়াহুড়া করলে হাই হুতাশ করলে লাভ হবে না। আর কিছু কিছু আলসার রয়েছে, যখন ব্লিডিং হয় তখন সেক্ষেত্রে তার সে অনুযায়ী আমরা চিকিৎসা দেওয়ার জন্য আমরা সে অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। আর এই নর্মালি যদি নিয়মতান্ত্রিকভাবে চলা যায় তা খুব সহজেই গ্যাস্ট্রাইটিস নির্মূল করা সম্ভব। তাহলে সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি।